ছোট গল্প নির্বাসিতা, মৃত্যুঞ্জয় কুমার ঘোষ। সারাদিন আকাশের মুখটা ভার হয়ে আছে, কেমন যেন একটা গুমোট আবহাওয়া। স্বাতীর মনটারও যেন আজ ওই আকাশের মতো অবস্থা। কিছুক্ষণ আগে বিলাস বাড়িতে এসে দুপুরের খাওয়া সেরে আবার দোকানে চলে গেছে। হার্ডওয়্যারের ব্যবসা ওদের। বৈশাখ মাসের এই সময়টাতে বেচাকেনার খুব চাপ থাকে। দোকানে অবশ্য 3 জন কর্মচারী থাকে, তবে মালিক না থাকলে এক মুহূর্তও ব্যবসা ঠিকঠাক চলে না। প্রায় বছর ঘুরতে চলল, স্বাতী এ বাড়ির বউ হয়ে এসেছে। বাড়িতে শুধু প্রৌঢ়া শাশুড়ি মা সরস্বতী দেবী আর স্বাতী, এই দুটি প্রাণী সারাক্ষণ থাকে। বিলাস সকাল 8টায় ব্রেকফাস্ট সেরে দোকানে চলে যায়। দুটো এসে কোনো মতে দুপুরের খাওয়া সেরে আবার দোকান। রাত 11টার আগে কোনোদিনই ও বাড়িতে ফিরতে পারে না। ঘড়ির কাঁটার মতো নিয়মে চলতে থাকে এই যাওয়া আর আসা। মাঝে মাঝে স্বাতীর নিজেকে ওই ঘড়িটার ডায়াল বলে মনে হয়, নিশ্চলা স্থিতিজাড্যময়। বিলাস হলো তার কাঁটা, ও চলতেই থাকে। কেউ কাউকে ঠিক ধরতে পারে না যেন। জন্মের পর বাবা মা আদর করে নাম রেখেছিলেন স্বাতী, নক্ষত্রের নামে নাম। নক্ষত্রের মতোই উজ্জ্বল আর ছটফটে ছিল স্বাতী। ও যখন হাই স্কুলে পড়ত, ঝর্ণার মতো উচ্ছল ছিল। ডানামেলা পাখির মতো মস্ত বড় আকাশটাকে পরিক্রমা করার স্বপ্ন কিলবিল করত ওর মনে। স্বাতীর বিয়ের আগে স্বাতীর বাবা ওর মাকে বলতেন, এ মেয়ে এত চঞ্চল, বিয়ের পরে ঘর সংসার ঠিকমতো সামলাতে পারলে হয়। স্বাতীর মা বলতেন, তোমরা পুরুষ মানুষেরা ওটা বুঝতে পারবে না। তোমাদের ওই মানধাতার আমলের পুরুষতান্ত্রিক মাপকাঠিতে যুগের পর যুগ মেয়েদের মেপে যাচ্ছ। তুমি জানো 7-8 অবধি আমি পাড়ার একটা আম গাছ কুল গাছ উঠতে বাকি রাখিনি। সেই আমি কি সংসার করছি না? স্বাতীর বাবা তারকবাবু বলতেন, আরে তোমার কথা আলাদা, তোমার ছায়ায় ভর করেই তো আমি এতদিন চালিয়ে গেলাম। স্বাতীর মা বলতেন, সব মেয়েদেরই ছায়া হয়, তোমার জানতে এত বছর লেগে গেল, ওদেরও হবে, ওরাও একদিন সব জানবে, সময় সব বুঝিয়ে দেবে। বিলাস ছেলেটির মন মানসিকতা যথেষ্ট ভালো। অর্থের প্রাচুর্য থাকলেও কোনো বদসঙ্গ বা বদ নেশা নেই। ওর শুধু একটাই নেশা, কেমন করে ব্যবসাটাকে আরও বেশি বেশি করে বড় করা যায়। ব্যবসান্ত প্রাণ ওর। স্বাতীর মনের জগতের খবর সেভাবেও কোনোদিনই ঠিকঠাক রাখতে পারেনি। সেটা ওর দোষ বলা যায় না, বড়জোর সেটাকে ওর সীমাবদ্ধতা বলা চলে। কিন্তু স্বাতীর প্রতি দায় দায়িত্ব পালনে ও যথেষ্ট উদার। এই 1 বছরে স্বাতীর দুটো আলমারি শাড়িতে ভরে গেছে। দামি দামি সব শাড়ি, বেনারসি, কাঞ্জিভরম, সাউথ ইন্ডিয়ান, আরও কত রকমের। কিন্তু ওগুলোর জেল্লা স্বাতীর মনে তেমন রেখাপাত করতে পারে না। ওগুলোর ওজন যেন আসল ওজনের চেয়েও ভারী মনে হয় স্বাতীর কাছে। যে শাড়ির আঁচলে বসন্তের হাওড়া ব্রাত্য, সে শাড়ি যেন স্বাতীর কাছে শাড়ি নয় কিছুতেই। ও যখন কলেজে ইংরেজি অনার্স নিয়ে পড়ত, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি নিয়ে পাতার পর পাতা ইংরেজিতে লিখে যেতে পারত অবলীলায়। সে ছিল এক বাঁধ ভাঙা আবেগের উত্তাল সময়। রোমান্টিসিজমের একটা নরম ছোঁয়া ও অনুভব করত সব কিছুতে। রাস্তার ধারের সবুজ কিশলয়গুলোও যেন কবিতার ভারে নুইয়ে পড়ত ওর সামনে। শুধু স্বপ্ন দেখত মন, নানা রকমের স্বপ্ন। আজও আকাশে চাঁদ ওঠে, চাঁদ ডুবে যায়, ওই নিয়ম করে আর কি। কিন্তু সে প্রাণ নেই, সে স্বপ্নরা নেই। স্বাতী যেন কিছুতেই মেলাতে পারে না সমীকরণটাকে। মাঝে মাঝে হাল ছেড়ে দিয়ে ভাবে, হয়তো এটাই জীবন, এরই নাম সংসার। স্বাতীর শাশুড়ি সরস্বতী দেবী বোধহয় স্বাতীর মনের অবস্থাটা কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন। তিনি কয়েকবার বিলাসকে বলেওছেন বৌমাকে নিয়ে একটু বাইরে কোথাও ঘুরে আসতে, কিন্তু ওই যে সময় বের করেই উঠতে পারে না বিলাস। ব্যবসায় বড্ড চাপ। স্বাতী যখন অনার্স পাস করল,
সে সময় স্বাতীর বাবার এক বন্ধু বিলাসের সম্বন্ধটা আনেন। বিলাস বিএ পাস, চালু বড় ব্যবসা, সংসারে শুধু বিধবা মা আর একমাত্র ছেলে। এত ভালো পাত্র ওর বাবা হাতছাড়া করতে চাইছিলেন না। স্বাতীর মায়ের প্রথমে একটু আপত্তি ছিল। মেয়ে ইংরেজিতে অনার্স করল, এমএটা পড়বে, তারপর একদিন নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু চাকরির বাজারের খবরটা তো জানেন না স্বাতীর মা। আজকাল চাকরি পাওয়া আর ভগবানের স্বপ্নাদেশ পাওয়া প্রায় একই ব্যাপার। এই বাজারে টাকা না থাকলে শুধু মেধা দিয়ে চাকরি হয় না। আর তাছাড়া নিয়োগই বা কোথায়? সেভাবে তো কোথাও নিয়োগই হচ্ছে না। এ ব্যাপারে রাজ্য কেন্দ্র কেউই পিছিয়ে নেই। এগিয়ে বাংলা, এগিয়ে দিল্লি। স্বাতীর বাবা ওর মাকে বোঝালেন, দেখো, মেয়ে যদি এমএ পড়ে সেও 2-2.5 বছরের ধাক্কা, তারপর আবার বিএডের ব্যাপার আছে। চাকরি যে পাবে এমন নিশ্চয়তা তো নেই, অথচ বয়সটা ভারী হয়ে যাবে। তখন কি এত ভালো পাত্র পাওয়া যাবে? স্বাতী বাবা মায়ের মতের বিরুদ্ধে গেল না। মনে যদিও তার নানান ভাবনা ছিল, তবুও বাবা মাকে অখুশি করতে তার মন সায় দিল না। বিয়ের পরে স্বাতী একবার ভেবেছিল এমএটা পড়বে, না হলে দীর্ঘ প্রলম্বিত নৈঃশব্দে ভরা দিনগুলো যেন ক্রমশ চেপে বসছিল ওর গোটা অস্তিত্বের উপর। বিলাসের এ ব্যাপারে ইচ্ছা অনিচ্ছা তেমন কিছুই ছিল না, কিন্তু স্বাতী বুঝতে পেরেছিল শাশুড়িমা মুখে কিছু না বললেও মন থেকে বিষয়টাতে তেমন খুশি ছিলেন না। এমনিতেই বিলাস সাধারণ বিএ পাস, বৌমার যদি আরও একটা ডিগ্রি বেড়ে যায় তাহলে সেটা ওদের ভবিষ্যতের জন্যে সুখকর নাও হতে পারে। সরস্বতী দেবী গল্পচ্ছলে স্বাতীকে বলতেন, বৌমা, ভগবান তো আমার বিলাসকে কম কিছু দেননি, সে সবই তো তোমার মা, তুমি অখণ্ড সুখে রানী হয়ে থাকবে। আসলে ভদ্রমহিলা তো আগের কালের মানুষ। ওনার চিন্তাভাবনায় উনি যে সৎ এবং স্নেহশীলা তা স্বাতী বুঝতে পারত। তাছাড়া সংসারে একাকিত্বের লড়াই উনিও তো কম দিন কিছু করে যাচ্ছেন না। স্বাতী আসার পরে উনিও একটি ভাব বিনিময় করার সঙ্গী পেয়েছেন। সব দিক বিবেচনা করে স্বাতী তাই ওর এমএ পড়ার ভাবনাটাকে আর বেশি দূর এগোতে দিল না। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস এই অখণ্ড নিষ্ফলা সময় যে আর ফুরোতে চায় না কিছুতেই। ভেতরে ভেতরে মনটা হাঁপিয়ে ওঠে স্বাতীর। একটা নরম অবসাদ হাঙরের মতো হা করে গ্রাস করতে থাকে ওর মনটাকে। বিলাস লক্ষ্মীর বরপুত্র, ও এসব কিছুই বুঝতে পারে না। ওর মন জুড়ে শুধু ব্যবসা, ব্যবসা আর ব্যবসা। দাম্পত্য ভালোবাসা যে ওদের মধ্যে নেই তাও না, কিন্তু ওই যে সব কিছুই ওই ট্রাম লাইনের মতো, শুধু যাওয়া, শুধু আসা। সব কিছু কেমন যেন বৈচিত্র্যহীন, বিবর্ণ, পানসে। মাসে 1-2 দিনের জন্য স্বাতী বাপের বাড়িতে যায়। স্বাতীর বাবা আড়ালে ওর মাকে বলেন, খেয়াল করেছ আমার সেই ফিঙে পাখির মতো চঞ্চল মেয়ে এখন কেমন লক্ষ্মীটি হয়ে সংসার করছে? স্বাতীর মা বলেন, হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি। স্বাতী আর আগের মতো অশান্ত নেই, অনেক দায়িত্বশীল হয়েছে। এখানে এলে 2 দিনের বেশি থাকতে চায় না, বলে শাশুড়ি মা কষ্ট পাবে। বিলাস আজ সকালে কর্মচারী ছেলেটিকে দিয়ে বাজার পাঠিয়েছে। বড় বড় ডিম ভরা পার্শে মাছ আর চিতল মাছের পেটি, 2 মিলে 1 কেজিরও বেশি। স্বাতীর শাশুড়ি মাছ টাছ তেমন একটা পছন্দ করেন না। এত মাছ খাবে কে? ভোগের আয়োজনে বিলাসের কোনো কার্পণ্য নেই। শুধু ও যা দিতে পারে না তা হলো একটু সময়। স্বাতীর হাতে অঢেল অনন্ত সময়, কিন্তু সে সময়ও কারো সাথে ভাগ করে নিতে পারে না। আজও দুপুরে বিলাস বাড়িতে এসে খেয়ে আবার দোকানে চলে গেছে। অপরাহ্নের পশ্চিমা আলোয় বারান্দায় বসে শাশুড়ি পকেট সাইজের গীতার পাতা উল্টাচ্ছেন। টিভিটা খুলে সাথী কিছুটা সময় কাটানোর চেষ্টা করছিল, কিন্তু একটার পর একটা চ্যানেল ঘুরিয়ে সেই একই খবর সব জায়গায়। রাজ্যপাল আর রাজ্য সরকারের কলতলার ঝগড়া। ভালো লাগছিল না সাথীর। বিরক্তির সাথে রিমোটটা টিপে সব বন্ধ করে দিল। বিছানায় গায়ে দিয়ে দিয়েও দেখছিল
সামনের দেয়ালে দুটি প্রমাণ সাইজের টিকটিকি খুনসুটিতে ব্যস্ত। বিছানায় শুয়েও সাথীর মনটা কিছুতেই শান্ত হচ্ছিল না। স্ট্রিম অফ কনসাসনেসের ধারার মতো নানা রকমের চিত্রবৎ ভাবনারা ওর মনের পর্দায় একটার পর একটা আসা যাওয়া করছিল। একাদশ শ্রেণী থেকে ওকে বাড়িতে এসে পড়াতেন সত্যপ্রকাশ আচার্য নামে একজন ইংরেজির শিক্ষক। আচার্য সুলভ ব্যক্তিত্ব আর অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন সেই মানুষটি। তিনি অত্যন্ত স্নেহ করতেন সাথীকে। সাথীর মা একদিন যখন ওর পড়াশোনা নিয়ে অনুযোগ করছিলেন, সত্যবাবু ওর মাকে বলেছিলেন, দেখুন, আপনার মেয়ের মধ্যে একটা সৃজনশীল শিল্পী সত্তা আছে। এই ধরনের মেয়েরা আর 5টি সাধারণ ছেলেমেয়ের মতো শান্তশিষ্ট হয় না। ওর মধ্যে একটা আগুন আছে, ওকে ওর মতো বেড়ে উঠতে দিন, তাতেই ওর অন্তরের শক্তির প্রকাশ ঘটবে। ইংরেজি পড়ানোর সাথে সাথে দেশ বিদেশের সাহিত্যের ভাণ্ডার, এমনকি বেদ উপনিষদ পর্যন্ত সাথীর কাছে উজাড় করে দিতেন। গুরু আর শিষ্যার মধ্যে এক অসামান্য আলোকিত বন্ধন তৈরি হয়েছিল। সাথীর মনের অনেকখানি জুড়ে আলোকবর্তিকা হাতে নিয়ে আজও বসে আছেন সত্যবাবু। ফার্স্ট ইয়ারে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে সাথী শ্যামা করেছিল। বজ্রসেন হয়েছিল ওদেরই থার্ড ইয়ারের অরিন্দম সেন। অরিন্দম দারুণ হ্যান্ডসাম ছিল। মহেন্দ্র নিন্দিত কান্তি কথাটা যেন ওর জন্যেই সৃষ্টি হয়েছিল। বিয়ের আগে 2-1বার অরিন্দমের সঙ্গে দেখা হয়েছিল সাথীর। অরিন্দম খুব মজার ছেলে ছিল। দেখা হলেই বলতো, তাহলে শ্যামা দেবী বজ্রসেনকে মুক্ত করে দিয়ে বেশ ভালোই আছো, কি বলো? সাথী ওর কথায় শুধু হাসত। অরিন্দম আরও ফাজলামি করে বলতো, তুমি চাইলে এবার আমি বজ্রসেন কেন, উত্তিও করতে পারি, বলেই প্রাণ খোলা হাসিতে ফেটে পড়ত অরিন্দম। পুরনো দিনের সেই সব স্মৃতিগুলো ভাবতে ভাবতে সাথীর চোখ দুটো একসময় জড়িয়ে আসে। ও যেন দেখছে একটা নির্জন দ্বীপে ও বিচরণ করছে। অদ্ভুত নৈশব্দ আর চাপ চাপ আধারে ঠাসা সে দ্বীপ। সময় সেখানে স্থবির। সবুজ কিশলয়ে ভিড় করে আছে জোনাকি ঝিঝিরা, কিন্তু কোনো আলো নেই, শব্দ নেই। শ্যামা সাজে সজ্জিতা সাথী আপ্রাণ ছুটছে একরশ্মি আলোর তৃষ্ণায়, কিন্তু পথ যেন স্থির হয়ে আছে। খানিকটা দূরে ছায়ামূর্তির মতো ধীর পদক্ষেপে সামনের দিকে এগিয়ে চলেছে বজ্রসেন। এই নিকষ আধারতার রূপকে গ্রাস করতে পারেনি। অসাধারণ নান্দনিক সেই রূপ ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে এক রূপ থেকে আর এক রূপে। কখনো সে বজ্রসেন, কখনো শুধুই অরিন্দম, কখনো আবার স্মিত হাস্যময় সত্যবাবু। আবার পরমুহূর্তেই সব মিলিয়ে গিয়ে কী করে যেন বিলাস হয়ে যাচ্ছিল। সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল সাথীর। ওর গলার ভিতর থেকে অস্ফুট একটা আর্তনাদ বেরিয়ে আসছিল, আমি তোমাদের ছুতে পারছি না কেন? ওহে বন্ধা নিষ্ফলা সময়, তুমি এত নিষ্ঠুর কেন?